This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অপারেশন সিঁদুর চলাকালীন এই প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী আজ রাত ৮টায়। জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। আর কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর রয়েছে গোটা দেশের। বিশ্ববাসীও প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চান যে তিনি কি বার্তা দেন। অপারেশন সিঁদুর চলাকালীন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে প্রথমবার তার ভাষণ দেবেন রাত ৮টার সময়। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কি বার্তা থাকছে সেদিকে নজর থাকছে গোটা দেশের, বলা যায় গোটা বিশ্বের নজর রয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরো পর্বে আমরা দেখিনি সেভাবে তাকে প্রকাশ্যে কোনো কথাই বলতে। বাহিনীর প্রধানরা বারবার সামনে এসেছেন, বাহিনীর তরফ থেকে একাধিক অবস্থান জানানো হয়েছে, কি পদক্ষেপ করা হচ্ছে সমস্ত কিছু বলা হয়েছে দেশবাসীর সামনে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রথমবার এই অপারেশন সিঁদুর চলাকালীন রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। কি বলবেন, আরও কি বার্তা থাকছে তার সেদিকে সকলের নজর রয়েছে। গোটা দেশের মানুষ শুনতে চান যে প্রধানমন্ত্রী আজ কি বলেন, আর গোটা বিশ্বের মানুষের কাছেও কিন্তু আজ প্রধানমন্ত্রীর বার্তা ঠিক কি রয়েছে সেদিকে নজর রয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, গোটা দেশের মানুষ অপেক্ষায় এখন সময় গুনছেন যে প্রধানমন্ত্রী কি বার্তা দেন। শুধু দেশ নয়, হয়তো গোটা বিশ্বের কাছেই নরেন্দ্র মোদীর আজকের বক্তব্য খুব ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। কি শোনা যাচ্ছে, কারণ এই আবহ সিঁদুর অপারেশন চলাকালীন একের পর এক বক্তব্য সামনে এসেছে বাহিনীর। জবাব যে পাল্টা দেবেই, ভারত যে ছাড়বে না কোনোভাবেই, সে কথাও তো স্পষ্ট করা হয়েছে। দেখো, এই মুহূর্তে একটি টার্নিং পয়েন্টের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সারা দেশ। এর আগে দেশের মাটিতে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে, কিন্তু এবার যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে, এই ধরনের জবাব কিন্তু এর আগে পাকিস্তান কখনো পায়নি। আমরা 2016, 2019 উড়ি এবং বালাকোট দেখেছি, সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, কিন্তু তা কিন্তু শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। আমরা টানা 96 ঘন্টা ধরে যে যুদ্ধ আবহ দেখেছি, তাতে পাকিস্তানের কাছে একটা বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে যে তারা যদি আমাদের দেশের অভ্যন্তরে আর কোনোভাবে জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে কোনোভাবে রক্তপাত ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে যুদ্ধের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পেহেলগাম হামলার জবাব প্রতিশোধ সম্পূর্ণভাবে নেওয়া হবে, এবং সেই প্রতিশোধ কতদূর পর্যন্ত নেওয়া হয়েছে এবং যা পদক্ষেপ করা হয়েছে তা সন্তোষজনক কিনা। কারণ দেশের মানুষ এই মুহূর্তে যেভাবে তারা ক্ষোভে ফুঁসছে, তাতে প্রধানমন্ত্রী দেশের মানুষের উদ্দেশ্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বার্তা থাকে, আমাদের নজর থাকবে সেদিকেই। এবং আরেকটি বিষয় এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের স্তরে যে বৈঠক আজকেও হচ্ছে, সেই বৈঠক থেকেও কি নির্যাস উঠে আসে, অর্থাৎ আমরা যুদ্ধের পথেই হাঁটবো না, আপাতত সংঘর্ষ বিরতির দিকে যাওয়া হবে, সেই সিদ্ধান্ত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন বলে সূত্র মারফত খবর। ধন্যবাদ জ্যোতির্ময়। আর ইসলামাবাদের উপরে চাপ বাড়াচ্ছেই দিল্লি। পিছিয়ে গেল ভারত পাকিস্তান ডিজিএমওর স্তরের যে বৈঠক, দুপুরের বদলে সন্ধেবেলায় ভারত এবং পাকিস্তানের ডিজিএমওর বৈঠকের সম্ভাবনা রয়েছে। হটলাইনে হট থ্রেটের সম্ভাবনা তীব্র হচ্ছে। নিজেদের অবস্থান নিয়ে করা ভারত, ওই তরফ থেকে গুলি এলে এদিক থেকে গোলা ছোড়া হবে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে আর কোনো রেয়াতি নয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কাজকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। কূটনৈতিক স্তরের সিদ্ধান্তে কোনো বদলও হবে না। পাক প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি আর কাশ্মীর সমস্যা আলোচনায় তুলে ধরতে পারে পাকিস্তান। আমার পিছনের দিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে উড়ি সেক্টর। এই উড়ি সেক্টরে সব থেকে বেশি সিভিলিয়ানদের ওপরে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। তারা মরিয়া হয়ে উঠেছে আক্রোশে, যখন তারা ভারতের অভ্যন্তরে কোনো রকম মিলিটারি ইনস্টলেশনের ওপর কার্যত আঁচড় কাটতে পারেনি। সেই সময় তারা এই উড়ি সেক্টরের ওপরে সব থেকে বেশি হামলা চালিয়েছে। যে গ্রামগুলি দেখা যাচ্ছে সেই ধরনের গ্রামগুলিতে
এবার আমাদের কাছে যে খবর আসছে, ভারত স্পষ্টভাবে যে কথা জানাচ্ছে যে কোনো পরিস্থিতিতে যদি ভারতের এই ধরনের এলাকাতে সিভিলিয়ানদের ওপরে একটা আঁচড় পড়ে, সঙ্গে সঙ্গে সেটাকে সংঘর্ষ বিরতি হিসেবে ভারত দেখবে না, সেটাকে ভারত যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। এবং এর আগেই যে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বিন্দু একবারের জন্য যদি কোনো জঙ্গি হামলা হয়ে থাকে তাহলে সেই জঙ্গি হামলাও কিন্তু যুদ্ধের শুরুয়াত হিসেবে ভারত গণ্য করবে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে কিন্তু বিন্দুমাত্র টেনশন এখনো পর্যন্ত কমেনি। সেনাবাহিনী তারা প্রতি জায়গাতে যেভাবে প্রতিটা ইঞ্চি দখলদারি তারা নিয়ে রেখেছে, প্রতি মুহূর্তে তারা যেভাবে পাহাড়ের ওপরে চোখ রেখেছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে বৈঠক এখন চলছে, সে বৈঠকের পরিবেশ আবহ যদি সামান্যতম নেতিবাচক হয় তাহলে উল্টো দিকের পাহাড় থেকে গুলি চলতে শুরু করবে। আর যে জায়গায় যে ভূখণ্ডে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেও কিন্তু কড়া প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে তৈরি আছে। পাকিস্তানের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগে পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার। ভারতীয় সেনা বলছে যে পাকিস্তানের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। Immediately after the cowardly incident by Pakistani sponsored terrorist attack at Pahalgam, we had validated our anti-missile and anti-aircraft defense capability in a complex threat environment using cross-platform cooperative mechanism. यह मैं स्पष्ट शब्दों में कह देना चाहता हूं कि हमारी सभी मिलिट्री बेसेस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर अपने अगले मिशन के लिए तैयार हैं और तत्पर भी हैं। প্রয়োজন হলে সেনা প্রস্তুত রয়েছে, একেবারে তৎপর রয়েছে, কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সেনাকর্তা। এবং এই মুহূর্তে আপনাদের জানাবো যে ভারতের সমস্ত যে সেনা পরিকাঠামো, সেই পরিকাঠামো সুরক্ষিত আছে, সম্পূর্ণরূপে সুরক্ষিত আছে, কথাই জানানো হয়েছে। ভারতের এয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। ভারতের তুলনায় অনেক পিছিয়ে পাকিস্তানের আক্রমণ রক্ষণ। পাকিস্তানের পক্ষে ভারতের সেনাঘাঁটিতে হামলা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে সেটা ভাঙা পাকিস্তানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চীনা মিসাইল নিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, পাক ড্রোন লেজার গান দিয়ে ভেঙে নামানো হয়েছে। পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল, সেজন্য পাক সেনার যা পরিণতি হওয়ার সেটাই হয়েছে, স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় সেনা। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं। हमारी एयर डिफेंस सिस्टम्स देश के लिए दीवार की तरह खड़ी थी और इसको भेदना दुश्मन के लिए नामुमकिन था। বাহিনীর তরফ থেকে শুনলেন কি বলা হয়েছে। প্রয়োজন হয়েছে তাই ভারত জবাব দিয়েছে, তবু বেছে বেছেই ভারত জবাব দিয়েছিল, জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছিল, কিন্তু পাকিস্তানের সেনা এই জঙ্গিদের সাহায্য করছে। হোয়াট নেক্সট, এরপর ঠিক কি? বারবার আমরা দেখেছি এই হাই লেভেলের বৈঠক হয়েছে, 5 দিনে 5 বার, টানা 5 দিন 3 বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী বাড়িতে বৈঠকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানকে শিক্ষা দিতে আরো বড় কোনো পদক্ষেপের পথে কি হাঁটতে চলেছে ভারত? তারই কি আউটলাইন ঠিক করতেই এই মেগা বৈঠক, এই সমস্ত জল্পনায় চলছে। তার মধ্যে আজকে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ, সেদিকে সকলের নজর।
মরু শহর রাজস্থান এবং এই রাজস্থানের সঙ্গে পাকিস্তানের যে সীমানা সেই সীমানায় সজাগ রয়েছে ভারতীয় সেনা। তার কারণ বারবার পাকিস্তানি ড্রোন এই রাজস্থান সীমানা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে এবং সেই ড্রোনগুলোকে বারবার ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে পর্যদুষ্ট করেছে। ডিএমজিও পর্যায়ের কথার পরে পাকিস্তান যখন সিজ ফায়ারের অনুরোধ করে তখন সেই সিজ ফায়ারে সায় দেয় ভারত। আজ ফের ডিএমজিও পর্যায়ে বৈঠক রয়েছে হটলাইনে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল এবং 3 সেনা প্রধান তারা নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন এবং সেই বৈঠক যখন চলছে তখন কিন্তু ভারত সম্পূর্ণ প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। যদি ভারত কোনোভাবে আঁচ পায় পাকিস্তান ফের হামলার চক্রান্ত করছে তাহলে ভারত দ্বিগুণ শক্তি নিয়ে প্রত্যাঘাত করবে, এই বার্তা পরিষ্কার ভারতীয় সেনার মধ্যে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পরিষ্কার করে দিয়েছেন যে যদি গুলি আসে তাহলে গোলা চলবে, সেই ফ্রি হ্যান্ড কিন্তু সেনাকে দেওয়া হয়েছে। এই মরু প্রান্তরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এর খুব কাছে হচ্ছে বাভালপুর ঘটকি, পাকিস্তানের যেখানে জঙ্গি প্যাডগুলো ছিল সেই জায়গাগুলো, কিন্তু সেখান থেকে কোনো ধরনের মুভমেন্ট লক্ষ্য করলেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইনফর্ম করছে সেনাকে। সেনা এই চরম উষ্ণতার মধ্যেও প্রস্তুত রয়েছে প্রত্যাঘাতের জন্য। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, রাজস্থান। প্রধানমন্ত্রী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টের কথোপকথন একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, যেখানে কি উল্লেখ রয়েছে আপনাদের জানাবো। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে, যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোদি এবং ভান্সের এই বার্তালাপ। मेरे हिसाब से पाकिस्तान को सबक का मैसेज मिल गया है। उसी हिसाब से पाकिस्तान अब बड़े मेजर्स कदम ले रहा है। पर ये बता दो, इसके पीछे अब डिप्लोमेटिक प्रेशर दिखाई दे रहे हैं। उसके कुछ बेसिस हमने डिस्ट्रॉय कर दिए, ठीक है। जब तक आप उसकी धरती पे कब्जा नहीं करेंगे बात कहीं नहीं बनेगी। ये सब बातों में निकल जाएगा खेल। जब तक आप पीओके में कब्जा नहीं करेंगे या आप 100-200 गज का कब्जा करिए, आप देखिए आपका नेगोशिएटिंग टेबल पे स्थिति बदल जाएगी। পেহেলগাঁও সংঘাতের আবহে পুলওয়ামা নিয়ে একটা বড় খবর সামনে চলে এলো। 6 বছর পর পুলওয়ামা হামলায় হাত থাকার কথা স্বীকার করলো পাকিস্তান। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা, এভাবেই বলছেন পাকিস্তানের সেনা কর্তা। তিনি বলছেন পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দেখিয়েছে পাকিস্তান, সেই কথা স্বীকার করেছে ইসলামাবাদ। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দিয়ে ভারতকে বার্তা দিয়েছি, মুখ পুড়িয়ে স্বীকারোক্তি পাকিস্তানের এয়ার ভাইস মার্শালের। জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের ওঠা বসা আরও একবার প্রমাণিত হয়েছে। 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা হয়, সেখানে 40 জওয়ান শহীদ হন। পাকিস্তানের মুখোশ খুললেন পাকিস্তানেরই এয়ার ভাইস মার্শাল। আর পেহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলা পাক মদতপুষ্ট জঙ্গিদেরই। কাপুরুচিত হামলা চালিয়ে পাপের ঘোড়া পূর্ণ করেছে পাক জঙ্গিরা। অপারেশন সিঁদুরের পর প্রয়োজনে আরো বড় মিশনের জন্য প্রস্তুত রয়েছে ভারত। একযোগে পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনা, বায়ুসেনা আর নৌসেনা। हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। Immediately after the cowardly incident by Pakistani sponsored terrorist attack at Pahalgam, we had validated our anti-missile and anti-aircraft defense capability in a complex threat environment using cross-platform cooperative mechanism. यह मैं स्पष्ट शब्दों में कह देना चाहता हूं कि हमारी सभी मिलिट्री बेसिस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर
अपने अगले मिशन के लिए तैयार हैं और तत्पर भी हैं। স্থল বায়ু আর আকাশ শুধু নয়, অন্তরিক্ষে মহাকাশেও ভারত নিজেদের ঝান্ডা ক্রমাগত উড়াচ্ছে, আর পাকিস্তানের জম হয়ে দাঁড়িয়েছে মহাকাশেও ভারত। সীমান্তে সমুদ্র সীমানায় নজর রাখছে ইসরো স্যাটেলাইট। রাত দিন 24 ঘন্টা নজর রাখছে ইসরোর 10টা স্যাটেলাইট। পাকিস্তানকে সবক শেখাতে ইসরোর উপগ্রহ, অস্ত্র। ভারতের বাইরেও 1500 কিলোমিটার পর্যন্ত ইসরোর নজরদারির মধ্যে রয়েছে। দেশের সুরক্ষায় সদা জাগ্রত এই উপগ্রহগুলি। If we have to ensure safety of this country, we have to really serve through the satellite. We have to monitor the entire 7,500 kilometer seashore area. We have to monitor, and the entire northern part we have to monitor continuously. Without satellite technology, without drone technology, we cannot achieve that. Today I am happy to inform that at least 10 satellites are continuously working, 24/7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country. দু ধরনের টেকনোলজি আছে। একটা তো ম্যাক্সার বলে একটা সংস্থা আছে যারা ম্যাক্সিমাম এরিয়াল রিজলিউশন দেয়। ওরা 3 মিটার রিজলিউশন হচ্ছে ওদের হাইয়েস্ট। ফলে আপনি যেটা ফেলবেন সেটা উইদিন 10 ফুটের মধ্যে, আপনার যেটা এক্স্যাক্ট টার্গেট, মনে করুন একটা পার্টিকুলার বিল্ডিংয়ে ফেলতে চাইছেন, সেটা 10 ফুটের মতো এরার হতে পারে। আর যদি ইন্ডিয়ার যে নেভিকটা আছে, যদিও মানে ওরও টার্গেট ছিল 3 মিটার করা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি 5 মিটার, আপাতত যেটা আছে 5 মিটার। ফলে যেটার জন্য আপনি প্রিসাইসলি আপনি যদি কোনো স্ট্রাইক করতে চান, যেমন করে আপনার নূরখানে কিংবা আপনি দেখবেন সবকটা এয়ারপোর্টে রাডারগুলোকে ধ্বংস করে দিয়ে এসেছে। এয়ারবেসে রাডারগুলো ধ্বংস করতে গেলে আপনার কিন্তু 3 মিটার 2 মিটারই অ্যাকুরেসি চাই, আপনি 10 মিটার অ্যাকুরেসি দিলে হবে না। সেই সমস্ত কেসে আমি সম্ভবত ইসরো ম্যাক্সার থেকে এটা নিয়েছি। ভারত পাক সংঘর্ষ বিরতির পর চাঙ্গা শেয়ার বাজার। সেন্সেক্স বাড়ল প্রায় 3000 পয়েন্ট, 916 পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছলো 24,924 সূচকে। 2975 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। এর ফলে সেন্সেক্স পৌঁছে গেল 82,429 সূচকে।